তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটে নতুন নতুন এলাকা প্লাবিত। কুড়িগ্রামেও কয়েকটি নদী বইছে বিপদ সীমার ওপর দিয়ে। লুট হওয়া সাদা পাথর উদ্ধারে সিলেটের ভোলাগঞ্জে অভিযান, আগের মতো রূপে ফিরিয়ে দেওয়াই লক্ষ্য। উদ্ধার হয়েছে কেবল 2%। অভিযান আইছে, কিন্তু শ্রমিকরা পর্যাপ্তভাবে তারা এলোপাতাড়ি হামলা করে। যে পাথরগুলো চুরি হয়েছে সে পাথরগুলো আর ফিরে পাওয়া যাবে না। শুধু জুলাই সনদে বিলুপ্ত হবে না ফ্যাসিবাদী ব্যবস্থা, মত বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোর মানসিকতায় পরিবর্তন না এলে সংস্কার প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ার শঙ্কা। আমরা কর্তৃত্ববাদের পতন চেয়েছি, কিন্তু কর্তৃত্ববাদের চর্চার থেকে নিজেরা সরে আসার জন্য প্রস্তুত নয়। তারা যদি এটা গুরুত্বপূর্ণ এইসব পরিবর্তনগুলো এটা যদি মনে না করে, তাহলে কিছুই হবে না। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লালমনিরহাটে তিস্তার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, বাড়ছে পানিবন্দী এলাকার মানুষের দুর্ভোগ। উজানের ঢল আর বৃষ্টিতে দুদিন ধরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার প্রবাহ। এতে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20 গ্রামের নিচু এলাকা নিমজ্জিত হয়েছে বানের জলে। পানিবন্দী প্রায় 7,000 পরিবার। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও উঁচু স্থানে। বানের জলে তলিয়েছে রোপা, আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। পানি ওঠায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। এদিকে কুড়িগ্রামেও তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নদ নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল 6টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যাপ্রবণ 6 উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। লালমনিরহাটের বর্তমান খবরাখবর একটু জানতে চাই আমার সহকর্মী আনিসুর রহমানের কাছ থেকে। আনিস, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হলো এবং পানিবন্দী এলাকার সবশেষ খবরাখবর একটু জানতে চাই আপনার মাধ্যমে। সোয়া, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের বানিয়ে ডিগি গ্রামে। আর এই গ্রামে এখনও কিন্তু হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি বাড়িঘরে আছে। আমি একটু যদি দেখাতে পারি যে আসলে এইসব এলাকা 4-5 দিন ধরে পানি রয়েছে। আর যেটি আপনি বললেন যে নতুন করে পানি এখনও ঢোকেনি, যেহেতু ব্যারেজের ভাটিতে এই অঞ্চলগুলো ব্যারেজের ভাটিতে, তাই হয়তো 5 থেকে 6 ঘন্টা সময় লাগে এইটি ঢুকতে। আসলে এই পানি হয়তো আমরা জানতে পাবো 12টা-1টা, দুপুর 12টা-1টার দিকে হয়তো এই পানিগুলো আর প্রবেশ করবে। তখন হয়তো নতুন নতুন এলাকা প্লাবিত হবে। তখন আমরা জানাতে পারবো যে নতুন নতুন এলাকাগুলো কোথায় প্লাবিত হচ্ছে, সেই সব এলাকার নাম। আর আমি এই এলাকার একজন বাসিন্দা, আর ব্রহ্মনাথ, আপনি একটু জানাবেন যে আসলে কয়দিন ধরে আপনার পানিবন্দী এবং সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? আমরা তো 5-6 দিন থেকে পানি বন্দি আছি, কিন্তু সরকারি অনুদান তো কই পাওয়া তো যায় না কোনো। এইভাবে আর কি পানি বন্দিতে কোনো রকমের দিন কাটাচ্ছি আর কি। আসলে শুনলেন যে আসলে এনারা 5-6 দিন ধরে পানিবন্দী রয়েছেন, সরকারিভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতা পাননি বলে তারা আমাকে জানিয়েছেন। আর এদিকে আমি গতকাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আসলে বানভাসী মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এইসব ত্রাণ কিন্তু তারা বিতরণও শুরু করছেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও আপনাকে আর একটু যদি জানিয়ে রাখি যে বেশ কিছু কিন্তু ফসলেরও ক্ষয়ক্ষতি হয়ে এই এখানকার মানুষজন কিন্তু এই ফসলের ক্ষয়ক্ষতির কারণে কিন্তু তারা আগামীতে তাদের কিভাবে সংসার চলবে এ নিয়ে তারা কিন্তু চিন্তিত রয়েছেন। সোয়া, দুশ্চিন্তা রয়েছে। ধন্যবাদ আনিস যোগ দেওয়ার জন্য। লুট হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথরের জায়গায় আগের মতোই ফিরিয়ে দেওয়া সহ 5 দফা সিদ্ধান্ত নিয়ে নদীতে নেমেছে প্রশাসন। যদিও যত পাথর লুট হয়েছে তার 2% উদ্ধার করা যায়নি। মধ্যরাতে অভিযানের সাথে ছিল টিম যমুনা। সিলেটের ভোলাগঞ্জ থেকে জানিয়েছেন সহকর্মী আখলাকুস সাফা, সাথে ছিলেন আরেক সহকর্মী মাহবুবুর রহমান রিপন।
5 আগস্টের পর সর্বদলীয় এক লুটপাটে শেষমেশ একেবারে নাই হয়ে গেছে এই সাদা পাথরের পাথরগুলো। এরই মধ্যে এই দৃশ্য সবাই দেখেছেন এবং 2024-এর নভেম্বর থেকেই এ নিয়ে রিপোর্টও করেছিলাম আমরা, কিন্তু তখন কোনো টনক নড়েনি। সবশেষ এ নিয়ে যখন বড়সড় আলোচনা শুরু হলো তখন আজ রাতে একটি বিশেষ সভা করেছে প্রশাসন, যেখানে যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলেই কিন্তু আমরা রাস্তায় রাস্তায় আসতে আসতে দেখেছি যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। বিশেষ করে যেই ট্রাকগুলো পাথর বোঝাই চলে যাচ্ছিল সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। এখন আমরা এসেছি একদম মূল স্পটে, যেখানে অভিযান চলছে। আমরা দেখব কিভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। এগুলো জব্দ করা হয়েছে। কখন জব্দ করা হয়েছে? আজকে দিনের বেলা। যে পরিমাণ পাথর নিয়ে যাওয়া হয়েছে সেগুলো মোটামুটি প্রতিস্থাপন করা সম্ভব? যে পাথরগুলো চুরি হয়েছে সে পাথরগুলো আর ফিরে পাওয়া যাবে না। তবে যেগুলো এখনো নদীর ধারে কাছে আসে, এরা নিয়ে পালাই যেতে পারে নাই, সেগুলো উদ্ধার অভিযান চলছে। ধরেন এইটুকু আমি তুলে নিয়ে গেছি, হ্যাঁ, আপনি এখন কতটুকু প্রতিস্থাপন করতে পারছেন? অর্ধেক নাকি তার কম? মানে আমি শেষে যেটা দেখালাম এইটুকু। কি পরিমাণ পাথর ফেলছেন? অনেক পাথর ফেলেছি। কখন থেকে? সন্ধ্যা থেকে। এতদিন করেননি কেন? এটা আমি বলতে পারবো। আমাকে আজকে স্যার নির্দেশ করতে আমি চলে এসেছি। তো আপনি তো মেম্বার, আপনি তো আপনার সামনেই তো হয়েছে এগুলো। না, আমাদের সামনে আমরা আসলে চেষ্টা করছি, কিন্তু অনেক শত শত শ্রমিক থাকাতে কারো সাহস হয় নাই। আমরা ব্যক্তিগতভাবে এখানে অভিযান আইছে, কিন্তু শ্রমিকরা পর্যাপ্তভাবে তারা এলোপাতাড়ি হামলা করছে। প্রশাসনের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেখান থেকে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে ঠিক আগের জায়গায় অর্থাৎ নদীতে ফেলে দিতে হবে। যতটা কড়াকড়ি পদক্ষেপ বলা হয়েছে, বাস্তবে দেখাও যাচ্ছে ঠিক ততটাই, কিন্তু যেটা সম্ভব হচ্ছে না সেটা হচ্ছে এত মাস ধরে যে পাথরগুলো লুট হয়ে গেছে তার খুব কম ভাগই আসলে এই নদীতে নতুন করে ফেলা সম্ভব হচ্ছে। কারণ আশপাশে যেগুলো শুধুমাত্র স্তূপ করে রাখা হয়েছিল তখনও ট্রাকে উঠানো হয়নি, শুধুমাত্র সেই পাথরগুলোই উদ্ধার করা সম্ভব হয়েছে। মধ্যরাতের অভিযানে সীমিত সংখ্যক যে পাথরগুলো নদীতে ফেলে যাওয়া হলো, এই পাথরগুলো কাল সকাল পর্যন্ত থাকে কিনা অথবা দুপুর পর্যন্ত থাকে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছে না কেউই। কারণ এর আগেও এমন অভিযান হয়েছে, অভিযান দল চলে যাওয়ার পর ঠিক আবারও পাথর উত্তোলন করা হয়েছে। দেখার অপেক্ষা আগামীকাল কি হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সাদা পাথর, ভোলাগঞ্জ, সিলেট। দর্শক, আমরা আমার সহকর্মী আখলাকুস সাফার রিপোর্টটি দেখছিলাম। সাথে যেই নতুন তথ্যটি যোগ করতে চাই, সিলেটের সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এটি রিট করা হয়েছে হাইকোর্টে। সংস্কারের রাজনীতি নাকি রাজনীতির সংস্কার? আইনি বাধ্যবাধকতা থাকার পরও দলগুলোর গঠনতন্ত্রে গণতন্ত্রের চর্চা খুবই সীমিত। প্রশ্ন উঠছে, দলে গণতন্ত্র চর্চা নিশ্চিত না করে শুধু সংবিধান সংস্কার বা জুলাই সনদে সই করে কি বিলুপ্ত করা যাবে ফ্যাসিবাদী ব্যবস্থা? টিআইবির সাম্প্রতিক গবেষণায় বলা হয়, গত 1 বছরে রাজনীতির গুণগত কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলে নীতি নির্ধারকদের মানসিকতা আর মানুষের সচেতনতা তৈরি না হলে এবারও মুখ থুবড়ে পড়তে পারে সংস্কার। নেতারা অবশ্য আরপিওর বাস্তবায়ন না হওয়ার দায় চাপাচ্ছেন ইসির ওপর। আরিফিন শাকিলের প্রতিবেদন। স্বৈরাচারী ব্যবস্থা ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই তোড়জোড় শুরু হয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের। প্রথমে 6টি কমিশন করে তার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঐক্যমত কমিশনের। পরিমার্জন করা হচ্ছে। এবারে কি প্রথম এমন সংস্কার নিয়ে আলাপ? উত্তরটা হলো না। 1.5 দশক আগে জরুরি অবস্থা জারির পর মঈন ফখরুদ্দিন সরকার নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় এই সংস্কার ইস্যুতে। দলগুলোর ভিতরে গণতন্ত্রের
চর্চা না থাকাতেই তখন রাজনৈতিক সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। আলোচিত -2 ফর্মুলায় কারাবন্দী হন 2 নেত্রী। তখনও তুমুল আলোচনা ছিল কিংস পার্টি নিয়ে, কিন্তু ভেস্তে গেছে সেসব। শেষ পর্যন্ত নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আরপিওতে যুক্ত করা হয়। এর মধ্যে আছে রাজনৈতিক দলের নিবন্ধন সহ বেশ কিছু বিষয়। শামসুদ্দা কমিশন তারা চেষ্টা করেছে, কিন্তু পরবর্তী যেই দুটো নির্বাচন কমিশন হয়েছে তারা এগুলোর কোনো কিছু প্রতি ভ্রুক্ষেপ করে নাই। তারা পক্ষপাত দুষ্ট ছিল। নিবন্ধিত প্রায় সব দলের গঠনতন্ত্রের সঙ্গে ইসির আরপিও এখনও সাংঘর্ষিক। যেমন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গঠনতন্ত্রে নেই সবার মতামত নেয়ার বিধান। বিএনপি জাতীয় পার্টিতে দলীয় প্রধানের ক্ষমতা অসীম, মনোনয়ন চূড়ান্তে মানা হয় না বিধান। ওই ক্ষমতাটা রাখা হয়েছে সংকটময় মুহূর্তের জন্য, এবং কোনো সময় যদি প্রয়োজন হয় দলীয় প্রধান সেটা এক্সারসাইজ করতে পারেন। আমরা আরপিওর সমস্ত বিধিবিধান মেনেই এই পর্যন্ত ইলেকশন কমিশনে আমাদের হিসাবপত্র সবকিছু দেয়া হয়। যদি কোনো রকমের ভায়োলেশন দেখা দেয় তখন তো ইলেকশন কমিশনই চিঠি দিবে রাজনৈতিক দলগুলোকে, সেরকম চিঠিতে আমরা পাইনি। সংবিধানের পরিবর্তে ধর্মী বিশ্বাসের গুরুত্ব ধর্মভিত্তিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দিলেও স্বচ্ছতা নিয়ে কোনো তথ্য জানায় না ইসি। নিষেধ থাকলেও নিবন্ধিত দলের পাশাপাশি এনসিপিও সহযোগী সংগঠন যেমন করেছে তেমনি বিদেশেও কমিটি দিয়েছে। আমরা আমাদের সংবিধান ইসলামিক রুলসকে সমন্বিত করেছি, যেটার মাঝে সংবিধানের সাথে কোনো কন্ট্রাডিকশন তো নাই। এবার অন্তর্বর্তী সরকার দলগুলোর সংস্কারের পরিবর্তে জোর দিয়েছে সংবিধান, নির্বাচন, বিচার, দুদক, পুলিশ ও প্রশাসন সংস্কারে। টিআইবি শঙ্কা, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে উঠছে রাজনীতি। তবে কি শুধু আইনি কাঠামো স্বৈরাচার ঠেকানোর জন্য যথেষ্ট নয়? সম্ভাবনা বিশাল তৈরি হয়েছে এবং তার জন্য কাঠামো তৈরি হয়েছে, মোটামুটি এক ধরনের রূপরেখা তৈরি হয়ে গেছে, কিন্তু বাস্তবায়নের পথে অন্তরায় রয়ে গেছে এবং পথটা যে কণ্টকমুক্ত সেটা বলার মতো এখনো সুযোগ আমি দেখছি না। আমরা কর্তৃত্ববাদের পতন চেয়েছি, কিন্তু কর্তৃত্ববাদের চর্চার থেকে নিজেরা সরে আসার জন্য প্রস্তুত নয়। রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা না থাকে এবং তারা যদি এটা গুরুত্বপূর্ণ এইসব পরিবর্তনগুলো এটা যদি মনে না করে, তাহলে কিছুই হবে না। নাগরিকরা সোচ্চার হইলে, সক্রিয় হইলে তাহলেই হবে, তা না হইলে হবে না। টিআইবির গবেষণায় বলা হয়, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট কর্তৃত্ববাদী চর্চা বাস্তবে প্রতিহত করা কঠিন হবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুধু অর্থের জন্য দুর্বল, অসুস্থ এবং হজ করার মতো ফিট নন এমন কাউকে সৌদি আরবে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুরোধ জানান তিনি। বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এবছরের ন্যায় 2026 সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আরও জানান, হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে। সৌদি আরবের জর্দা, মাদক, সিগারেট নিয়ে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তাই এসব না নিতে নিরুৎসাহিত করেন ধর্ম উপদেষ্টা। আমরা এবার খুব কঠোর হচ্ছি, সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। মধ্যস্বত্বভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। দর্শক, ভোররাতে রাজধানীর বনানীতে 360 ডিগ্রি সীসাবারের 3য় তলার সিঁড়িতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। ঘটনাস্থল থেকেই তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রাব্বি, এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনি কি তথ্য পেলেন, একটু আমাদের জানাবেন। গতকাল ভোররাতের ঘটনা এবং ঘটনার পরপরই এই বারে পুলিশের যে টহল টিম, তাৎক্ষণিকভাবে সেই টহল টিম এখানে উপস্থিত হয় এবং প্রায় মৃত যে ভিকটিম তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে চিকিৎসকরা মৃত ঘোষণার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমি আছি সেই রেস্টুরেন্টটিতে। এইখানে এই যে লিফটের গোড়ায়
এখানে কিন্তু এখনও রক্তের যে ছোপ ছোপ দাগ সেটি আছে, এখনও আলামত আছে। এখানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তারাও কিন্তু এই ভবনটিতে আছে, তদন্ত করছে। সিসি ফুটেজ দেখে তারা এই হত্যার কাণ্ডে যারা জড়িত আছে, সেই জড়িত যারা ছুরি নিয়ে চাকু নিয়ে হামলা করেছে, এটা কি পুরো পরিকল্পিত নাকি আকস্মিক কোনো ক্ষোভের জায়গা থেকে হয়েছে, তদন্তের পরে জানা যাবে। তবে ঘটনাস্থলে এখনও পুলিশ আছে, সিসি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। এবং সেই সাথে পরিবারের সাথে আমরা কথা বলেছি। হাজারীবাগে ছেলেটির পরিবার, রাব্বির পরিবার থাকে, তারা এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আমরা আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি এবং সে তথ্য আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এক যুগেরও বেশি সময় ধরে সীমিত সংখ্যক লোকবল দিয়েই বাগেরহাটে চলছে ইপিআই কার্যক্রম। তবে সম্প্রতি টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরুর খবরে দুশ্চিন্তায় পড়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম স্বাস্থ্য সহকারী নিয়ে মাসব্যাপী এমন কার্যক্রম কতটুকু বাস্তবায়ন করা যাবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। টাইফয়েড প্রতিরোধে দেশে প্রথমবারের মতো টিকা দেবে সরকার। 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কর্মসূচি। বর্তমানে চলছে নিবন্ধন কার্যক্রম। এমন ঘোষণার পর থেকেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বাগেরহাটের স্বাস্থ্য কর্মকর্তাদের। কারণ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয় সাধারণত স্বাস্থ্য সহকারীদের মাধ্যমেই। তবে জেলায় স্বাস্থ্য সহকারীর 331টি পদের মধ্যে শূন্য রয়েছে 243টি। 4টে ইউনিয়ন আমি প্রতিদিন সপ্তাহে 4 দিন এই টিকাদানের বিভিন্ন সাইডে আমি ভ্যাকসিন ক্যারিয়ার পৌঁছে দিই। ঝড় বৃষ্টি যা হোক না হোক সপ্তাহে 4 দিন 2টো ইউনিয়নে 6টা ক্যারিয়ার পৌঁছায় দেওয়া লাগে। জনবল সংকটের মধ্যে মাসব্যাপী এমন কার্যক্রম চলমান রাখা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। জানালেন, ইপিআই কর্মসূচি চলমান রাখতে প্রায় কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয়। সদর স্বাস্থ্য কমপ্লেক্স বাগেরহাটে রুট লেভেলে 8 জন কর্মী এই টিকাদানের কাজ করে থাকি। এর মধ্যে মোস্ট সিনিয়র মানুষ রয়েছেন যারা 3 জন অলরেডি চলে যাবেন। আমাদের এখন এই যে আজকে 15টা সেন্টারে ক্যাম্প হচ্ছে, এই তাদের বাচ্চারা শিডিউল মতো টিকা পাবে। এজন্য অনেক সময় আমাদের যে আসেও এখানে বাচ্চাদের টিকা দিতে হয়। এক যুগেরও বেশি সময় ধরে জনবল সংকট নিয়ে চলছে বাগেরহাটে টিকাদান কর্মসূচি। সীমিত লোকবল দিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ, যদিও দ্রুতই নিয়োগের আশ্বাস দিলেন সিভিল সার্জন। প্রায় এক যুগের বেশি সময় ধরে বাগেরহাট সদর উপজেলা সহ বাগেরহাট জেলায় স্বাস্থ্য সহকারীর কোনো নিয়োগ হয় নাই। আমাদের ছোট্ট সোনামণি যে টিকা কার্যক্রম, এই সীমিত জনবল নিয়ে আমরা যদিও কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু এই ছোট্ট সোনামণিদের টিকা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে আমাদের বেগ পেতে হচ্ছে। ফিল্ড স্টাফদের অনেকে রিটায়ার্ড করেছে এবং আমাদের স্বাস্থ্যসেবায় টিকা দান কার্যক্রমে ব্যাহত হচ্ছে। সেপ্টেম্বর মাস জুড়ে জেলায় 9 মাস থেকে 15 বছর বয়সী 4 লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে কার্যক্রম, যা বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে 2 মার্কিন গবেষক এবং একটি নিরাপত্তা সূত্র। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাতে পারে মস্কো। ব্যাপক পরিসরের কার্যক্রম চলছে ব্যারেন্টস সাগরের নোভা জেমেলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পানকোভো টেস্ট সাইটে। বহু সামরিক কর্মকর্তা সহ সেখানে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে সরঞ্জাম, জাহাজ এবং আকাশযান। নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করছে 2টি আকাশযান। জানা গেছে জুলাই থেকেই মালবাহী শিপিং কন্টেইনার যাচ্ছে দ্বীপটিতে। এর আগে 9M730 মডেলের বুরভেস্টনিক ক্রুজ মিসাইল পরীক্ষার সময়ও একই সরঞ্জাম ব্যবহার করে রাশিয়া।